প্রিয় ছাত্রছাত্রী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের নবম শ্রেণীর রসায়নের আমরা তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠনে, যেখানে পরমাণুর গঠন, রাদারফোর্ডের মডেল, বোর মডেল নিয়ে আলোচনা করেছিলাম। চলো আজকে আমরা এই অধ্যায়ের বাকিটুকু বোঝার চেষ্টা করি। তাহলে আজকে তোমাদের নবম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়ের বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা দেখি। দেখো, আমাদের দুটো স্লাইড আমরা দেখতে পাচ্ছি। এই স্লাইডে বিভিন্ন কক্ষ, দেখো বিভিন্ন কক্ষপথ আছে। হ্যাঁ, এটা রেডিয়ামের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলোকে নির্দেশ করতেছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝছো যে আজকে আমরা ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তাহলে এই ইলেকট্রন বিন্যাসের জায়গায় আমরা কি কি জানবো বা কি কি তোমরা ধারণা করতে পারবে। শক্তি স্তর বা অরবিটাল সম্পর্কে তোমরা বলতে পারবে। প্রধান বা উপ শক্তি স্তর সমূহকে কি দ্বারা সূচিত করে তা তোমরা বর্ণনা করতে পারবে। কক্ষপথে বিভিন্ন উপস্তরে পরমাণু ইলেকট্রন সমূহকে বিন্যাস করতে পারবে। আইসোটোপের ব্যবহার সমূহকে বলতে পারবে। তাহলে চলো আমরা এই অধ্যায় সম্পর্কে ভালোভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, দেখো, আমরা পূর্বেই জেনেছি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভিতর থেকে প্রোটন আর নিউট্রন আর বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো পরিবহন করে। দেখো, এখানে প্রথমে এই কালো চিহ্ন দ্বারা এটাকে নিউক্লিয়াস বলছে। নিউক্লিয়াসের বাইরে একটা শক্তি স্তর বলছে, যে শক্তি স্তরে ইলেকট্রন থাকে। এটি নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তর। এন সমান 1, অর্থাৎ এটা কে শেল, আমরা এটাকে কে শেল বলি। এন সমান 1 হলে সেটাকে কে শেল বলি। পরবর্তীটা দেখি আমরা। দেখো, পরবর্তী শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর। পরবর্তী এই শক্তি স্তরটাকে আমরা দ্বিতীয় শক্তি স্তর বলবো, যেখানে এন সমান 2 বা এল শেল। তারপরটা দেখবো পরবর্তী শক্তি স্তরটা। দেখো, এই যে আমাদের পরবর্তী শক্তি স্তরটা আছে, যেটাকে এন সমান 3 হলে এম শেল বলবো। তাহলে প্রথমটাকে কে, এন সমান 1, পরেরটা এন সমান 2 এল, পরবর্তীটা এন সমান 3 এম শেল। এইভাবে কে এল এম এন, এইভাবে শক্তি স্তরগুলো আমরা আইডেন্টিফিকেশন করতে পারি। আমরা আরো দেখবো পরমাণু ইলেকট্রন তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী বিভিন্ন শক্তি স্তর অবস্থান করে। আমরা আরো বিভিন্ন স্লাইডে দেখবো, যাতে তোমাদের পরিষ্কার ধারণা। এটি নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তর, অর্থাৎ এন সমান 1, অর্থাৎ কে শেল। হ্যাঁ, আমরা একবারে দেখেছিলাম, এবার ভাগে ভাগে দেখাবো। দেখো, পরেরটা দ্বিতীয় শক্তি স্তর, এন সমান 2। তারপর তৃতীয় শক্তি স্তর, এন সমান 3 বা এম শেল। এভাবে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি যে যে কক্ষপথে ইলেকট্রন গুলো পরিবহন করে সেই শক্তি স্তর বা অরবিট। ইলেকট্রন সমান যে কক্ষপথে ঘুরে সেটাকে আমরা শক্তি স্তর বা অরবিট বলি। প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমরা জানো 2n² সূত্র দ্বারা নির্ধারণ করা হয়। অর্থাৎ কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকবে সে 2n² সূত্র দ্বারা আমরা নির্ধারণ করি। n সমান 1 হলে প্রধান শক্তি স্তর, n সমান 2 হলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর, n সমান 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকে। দেখো, কে শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ প্রথমটা n সমান 1 হলে, দেখো যে এই যে n এর জায়গায় 1 বসালাম, তাহলে প্রধান শক্তি স্তর 2টি। তারপর এল শেলের কে এল এন সমান যদি 2 হয়, তাহলে এল শেলে 8টি থাকতে পারবে। এম শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 18টি। এন শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা 32টি। অর্থাৎ কি, এই এন এর জায়গায় আমি মান বসাবো। 1 2 3 4 বসালে আমি পর্যায়ক্রমিক ভাবে এই পরপর সেলের ইলেকট্রনটা ধারণ ক্ষমতাটা পেয়ে যাবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো 2n² সূত্র দ্বারা আমরা কোন সেলে কতটি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, সেটা আমরা নির্ধারণ করতে পারবো। ইলেকট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ হলে পরবর্তী শক্তি ইলেকট্রন প্রবেশ, হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত এই নিয়ম চলবে। বা হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন পূর্ণ হবে, তারপর পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে। দেখো, আমরা আরো ডিটেলস দেখাচ্ছি। প্রত্যেক শক্তি স্তরে 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। দেখো, প্রথম শক্তি স্তরে
n সমান 1, যেটাকে আমরা k সেল বলি, কয়টা থাকতে পারবে? দুটি। তারপরটা দেখো দ্বিতীয় শক্তি স্তর, যেটাকে আমরা n সমান 2 দ্বারা প্রয়োগ করি, যেটাকে l সেল বলি, তার ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টা। তারপরে দেখো তৃতীয় শক্তি স্তর n সমান 3 m সেল, তার ইলেকট্রন ধারণ ক্ষমতা 18টি। চতুর্থ শক্তি স্তরে, যেটাকে আমরা n সমান 4 দ্বারা প্রকাশ করি, যেটাকে আমি n সেল বলি, তার ইলেকট্রন ধারণ করে 32টি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, n এর মান 1 বসাবো, তাহলে 2 পাবো, n এর মান 2 বসাবো, তাহলে 8 পাবো, n এর মান 3 বসাবো, 18 পাবো, n এর মান 4 বসাবো, 32 বসাবো। তাহলে এইভাবে n এর মান 1 2 3 4 বসাইছি। এবং তোমরা জানো n সমান 1 বলে প্রথম শক্তি স্তর, যেটাকে আমরা k সেল বলতেছি, n সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, যেটাকে আমরা l সেল বলতেছি, n সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর, যেটাকে আমরা m সেল বলতেছি, n সমান 4 হলে চতুর্থ শক্তি স্তর, যেটাকে আমরা n সেল বলতেছি। তাহলে কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারে তা আমরা এই সূত্র দ্বারা নির্ধারণ করব। নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা দেখি, আমরা এখন ডায়াগ্রাম দিয়ে দেখি সূত্র n স্কয়ার দ্বারা। হ্যাঁ, নিউক্লিয়াসে কি থাকে আমরা জানি, প্রোটন আর নিউট্রন। আমরা জানি এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কি থাকবে? প্রোটন আর নিউট্রন। আর এই যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকবে, তারপরে যে ইলেকট্রন বোঝাচ্ছে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন, এটা ইলেকট্রন। আর যখন n সমান 1 হবে, আমরা একটুকে জানি n সমান 1, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি। আমরা এবার ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি। এই দুটো ইলেকট্রন দেখো, প্রথম শক্তি স্তর n সমান যদি 2 হয়, তাহলে দ্বিতীয় শক্তি 8টি ইলেকট্রন দেখো, 2 2 4 আর 2 6 2 8টা। যখন n সমান 2, দ্বিতীয় স্তরে ইলেকট্রন সংখ্যা 8টি। এবার তৃতীয় শক্তি স্তর দেখো, 2 2 4 আর 2 6 2 8 2 10 2 12 2 14 2 16 আর 2 18। এই যে তৃতীয় শক্তি স্তর দেখো, এটা তৃতীয় শক্তি, এটা n সমান 1 প্রথম শক্তি স্তর ছিল, n সমান 2 দ্বিতীয় শক্তি স্তর ছিল, n সমান 3 তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা 18টি। n সমান 4 চতুর্থ স্তর ইলেকট্রন 32টি আমরা জানি। তাহলে এইভাবে আমরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, এদের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখবো ছক আকারে। আচ্ছা আচ্ছা, মৌল হলো পটাশিয়াম। আমরা জানি n সমান 1 হলে প্রথম প্রধান শক্তি স্তর, n সমান 2 হলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর, n সমান 3 হলে তৃতীয় প্রধান শক্তি স্তর, n সমান 4 হলে চতুর্থ প্রধান শক্তি। তাহলে প্রথম প্রধান শক্তি স্তর, এটা দ্বিতীয় প্রধান শক্তি স্তর, এটা তৃতীয় প্রধান শক্তি স্তর, চতুর্থ প্রধান শক্তি স্তর, যেটাকে আমরা KL MN দ্বারা প্রকাশ করি, যেটা তোমরা পূর্বেই জেনেছো। তাহলে প্রথম সর্বোচ্চ ইলেকট্রন ধারণ কয়টা থাকবে? দুটো, পরবর্তীতে 8টা, পরবর্তীতে 32টা থাকতে পারে। যেহেতু 32টা নেই, তাহলে এটা 8টা থাকবে। আমরা জানি প্রথমে 2টো থাকবে সর্বোচ্চ, দ্বিতীয় 8টা থাকবে, তৃতীয় সর্বোচ্চ 32টা থাকবে। কিন্তু তৃতীয় যেহেতু সর্বোচ্চ 32টা নেই, তাহলে এটার ভিতরে 8টা থাকবে। অষ্টক পূর্ণ করার জন্য আমরা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসে বুঝেছি যে অষ্টক পূরণ করার জন্য তৃতীয় প্রধান 8টা থাকবে, আর বাকিটা চতুর্থ প্রধান শক্তি স্তরে চলে যাবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে তাই প্রথম প্রধান শক্তি সর্বোচ্চ 2টো থাকবে, দ্বিতীয় 8টি থাকবে, আর আছে 8 আর 2 10, তাহলে আর বাকি থাকে 10টা। কিন্তু 10টা হলো তৃতীয় প্রধান শক্তি স্তরে থাকবে না, যেহেতু তৃতীয় প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কয়টি থাকবে? 18টি। কিন্তু 18টি যেহেতু নেই, তাহলে 8টি থাকবে, 8টি থেকে বাকি দুটো চতুর্থ প্রধান শক্তি স্তরে চলে যাবে। এবং আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, আরো এটা পরিষ্কার হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোন কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে, তোমরা এটার থেকে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। আচ্ছা দেখো, আমরা চিত্র দিয়েও দেখাইছি। প্রথম শক্তি স্তরে 2টো, পরবর্তী শক্তি স্তর 8টি, পরবর্তী শক্তি 8টির বাইরে একটা। এই যে এটা দেখো, প্রথম শক্তি স্তরে 2টো, পরবর্তী শক্তি স্তর দেখো 8টি, পরবর্তী শক্তি স্তর 8টি, আর বাইরে দেখো 2টো। তাহলে নিশ্চয়ই তোমরা ডায়াগ্রাম থেকেও দেখেছো, আর এই ছক আকারেও আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা দেখো, চিত্র সহ ইলেকট্রন বিন্যাস দেখো। এবার আরো দুটো দেখাবো আমরা, আর্গন এবং সোডিয়াম দেখাবো। দেখো, আর্গনের প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টো থাকবে, দ্বিতীয় 8টা, 8 10, আর তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি থাকবে। যেহেতু 18টি না 8টা, হ্যাঁ 8টা অষ্টক পূর্ণ হয়েছে। আচ্ছা গেল। সোডিয়াম প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টো থাকতে পারে আমরা জানি, দ্বিতীয় শক্তি 8 8 10,
আর কয়টা বাকিতে একটা একটা তৃতীয় প্রধান শক্তি স্তরে থাকবে যেটা এমএ। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো। আমরা যদি এটাকে চিত্র সহকারে ডায়াগ্রাম আকারে বুঝতে চাই, প্রথম শক্তি স্তরে কয়টা? দুটো, দুটো। দ্বিতীয় শক্তি স্তরে 8টি, এই যে 8টি। দ্বিতীয় শক্তি স্তরে এই যে 8টি। আচ্ছা, আমরা আবার সোডিয়ামকে দেখি। প্রথম শক্তি স্তরে দুটো, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, আর কয়টা বাকিতে? একটা। তৃতীয় শক্তি স্তরে একটা থাকবে। নিশ্চয়ই তাহলে তোমরা এই ডায়াগ্রাম দেখে এবং ছক আকারে ইলেকট্রন বিন্যাসটা বুঝেছো। আচ্ছা, আমরা জানি যে এই KLMN যে শক্তি শেল, এটাকে অরবিট বলে, এবং এই অরবিট আবার বিভিন্ন উপশক্তি স্তরে বিভক্ত, যেটাকে আমরা বলি অরবিটাল। এই প্রধান শক্তি স্তর সমূহ আবার বিভিন্ন প্রধান শক্তি স্তর সমূহকে আমরা অরবিট বলি, এবং অরবিট আবার বিভিন্ন উপশক্তি স্তরে বিভক্ত, যেটাকে আমরা অরবিটাল বলি। তাহলে এই চিত্রে আমাদের এই অরবিটাল গুলো দেখাচ্ছে। দেখো তোমরা, এস অরবিটাল, পি অরবিটাল, এটা ডি অরবিটাল, এবং ইলেকট্রন গুলো বিভিন্ন কক্ষপথে কিভাবে করে সেটা দেখাচ্ছে। দেখো, এটা নিউক্লিয়াস। প্রথম কক্ষপথে 1s, এস অরবিটাল, একটা অরবিটাল। দ্বিতীয় কক্ষপথে দেখো যে sp, দুটো অরবিটাল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে প্রধান শক্তি স্তরকে আমরা অরবিট বলবো, অরবিট এবং বিভিন্ন উপ শক্তি স্তরে বিভক্ত, যেটাকে অরবিটাল বলে। আমরা সামনে এটা আরো পরিষ্কার হচ্ছে। দেখো, প্রতিটি প্রধান শক্তি স্তরে এক বা একাধিক উপ শক্তি স্তর নিয়ে গঠিত। উপ স্তরগুলোকে এসপি, ডিএফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। তাহলে এই অরবিট গুলো এসপি, ডিএফ নামে, অরবিটাল নামে বিভক্ত। দেখো, 19 শতকতার অধিক পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌলের পরমাণু ইলেকট্রনের সময় তৃতীয় শক্তি পূর্ণ না হয়ে চতুর্থ শক্তি স্তর ইলেকট্রন প্রবেশ করে কেন, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রতিটি শক্তি স্তর আবার কতগুলো উপস্তর থাকে, উপস্তর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হবে। দেখো, হ্যাঁ, এটা দেখো এসপিডিএফ, এই প্রধান শক্তি স্তর গুলো বিভিন্ন অরবিটালে বিভক্ত, যেটাকে আমরা দেখাচ্ছি। এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা জানি দুটো। এর 6টা, দেখো 6টা অরবিটাল, 2 আর 2 4 2 6। এসে একটা, এর সর্বোচ্চ আচ্ছা, এসে গেল, পির গেল 6টা, ডি দেখো, ডি বিভিন্ন অরবিটাল গুলোকে দেখাচ্ছে। তাহলে এগুলো অরবিটাল গুলো দেখো, মানে প্রধান শক্তি স্তর এবং বিভিন্ন অরবিটাল বিভক্ত, যেগুলো আমরা চিত্রের সাহায্যে দেখতেছি। আচ্ছা, আমরা একটু সামনে যাই, তাহলে আমরা আরো পরিষ্কার হব। কে বা প্রথম শেলের উপস্থিত সংখ্যা একটি, যাকে আমরা 1s বলবো। 1 দ্বারা কক্ষপথের প্রধান শক্তি স্তরকে বোঝায়। এল সমান দ্বিতীয় শেল উপস্থিত, সেখানে দুটো অরবিটাল, তাহলে এসপি। দ্বিতীয় শক্তি স্তরে দুটো অরবিটাল, এসপি। প্রথম শক্তি স্তরের একটা অরবিটাল, যেটাকে এস দ্বারা প্রকাশ করে। প্রথম বিদায় 1s, আর দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে দুটো উপস্তর, এসপি, যেহেতু দ্বিতীয় বিদায় 2s 2p। এবার এম এ যাই, এম এর 3টে উপস্তর, এসপিডি। তৃতীয় বলে 3s 3p 3d, আর এন বা চতুর্থ শেল উপস্তর হলো 4টি, এসপিডিএফ। চতুর্থ শেল বলে 4s 4d 4p 4d 4f। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো কেন এটা 4 হয়েছে। এটা চতুর্থ শেল বিদায় 4, এটা তৃতীয় শেল বিদায় 3, এটা দ্বিতীয় শেল বিদায় এটা 2, এটা প্রথম শেল বিদায় 1। তাহলে প্রথম শেলে মাত্র একটা উপস্তর, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, আর দ্বিতীয়তে দুটো, এসপি। তৃতীয়তে এসপি ডি, আর চতুর্থতে এসপি ডি এফ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ, ইলেকট্রন বিন্যাস করতে গেলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রথম প্রধান শক্তি স্তরে মাত্র একটা উপস্তর, একটা অরবিটাল, যেটা হলো এস। আর 1 হয়েছে কেন? যেহেতু প্রথম সেল, এর জন্য 1। এটা দ্বিতীয় হয়েছে কেন? দ্বিতীয় সেল। এটা 3 হয়েছে তৃতীয় সেল। এটা 4 হয়েছে, এটা চতুর্থ সেল। আর প্রথম শক্তি স্তরে একটা অরবিটাল, এস। দ্বিতীয় সেলে দুটো, তৃতীয় সেলে 3টা। মনে রাখার সুবিধা, দেখো, প্রথম সেলে একটা এস, দ্বিতীয় সেলে দুটো, এসপি,
তৃতীয় সেলে 3টা এসপিডি, চতুর্থ সেলে 4টা এসপিডিএফ। এইভাবে তোমাদেরকে মনে রাখার কৌশলটা বুঝতে হবে। প্রথম সেলে 1টি এস, দ্বিতীয় সেলে 2টি এসপি, তৃতীয় সেলে 3টি এসপিডি, চতুর্থ সেলে 4টি এসপিডিএফ। এবং এটা কেন 2 হয়েছে 3 হয়েছে পরিচয় নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সেল অনুসারে এটা এটা হয়েছে। আচ্ছা দেখো, এটা তোমাদের একটু অরবিটাল সময় শক্তিক্রম নিম্নরূপ। হ্যাঁ দেখো, আস্তে 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 নিচের দিকে গেছে, এটা উপরের থেকে আস্তে আস্তে নিচের দিকে আছে, সেগুলো দেখিয়েছে। দেখো, হ্যাঁ ওই শক্তিক্রমটা আমরা দেখাচ্ছি। দেখো দেখো এবার এটা কিভাবে লিখছে, 1s 2s 3s 4s 5s 7s 6s, আর পি গুলো একটা সরে যে পি গুলো হচ্ছে 2p 3p কেন লেখছে, যেহেতু প্রথম প্রধান শক্তি স্তরে কোনো প্রথম প্রধান শক্তি স্তর মাত্র একটা অরবিটাল আমরা জানি, ইয়েস, যেখানে পি নেই, এর জন্য সেটা কোথায় আছে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে দুটো অরবিটাল আমরা জানি এসপি, এর জন্য দ্বিতীয়, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, তাহলে একটা সরে যে এই যে পি গুলো লিখছে। আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে শুধু দুটো অরবিটাল এসপি, ডি নেই, ডি আছে কত, তৃতীয় প্রধান শক্তি স্তর, এর জন্য তৃতীয় প্রধান শক্তি স্তরে 3s 3p 3d হয়েছে। আর চতুর্থ প্রধান শক্তি স্তরে আমরা জানি যে 4টে অরবিটাল এসপি ডি এফ, এর জন্য এখান থেকে শুরু করছে, তাই না? আচ্ছা যাও, এইভাবে করে দেখো শক্তির ক্রমটা দেখাচ্ছে, এইভাবে যাবে ইলেকট্রন গুলো, এইভাবে তোমাকে পূর্ণ করতে, 1s 2s 2p 3s 3p 4s। দেখো 3ডির আগে 4s, 3ডির আগে 4s আমাদের এটা লাগবে না, তোমরা একটু মনে রাখো, 3ডির চেয়ে 4s নিম্নতর শক্তি, 3ডির চেয়ে 4s নিম্নতর শক্তি, এর জন্য আগে 4s এ 3ডিতে ইলেকট্রন না যেয়ে 4s এ যাবে, তারপরে 3d 4p 5s 4d 5p 6s, সে একই কেস। দেখো 4ডির আগে 5s এ 4ডির আগে 5s এ আগে ইলেকট্রন যাবে, তারপর 4d তে যাবে, 4f 5d 6p 7s। দেখো 5f এর আগে 7s আগে ইলেকট্রন পূর্ণ হবে, তারপর 5f এ যাবে 6d 7p। তাহলে নিশ্চয়ই তোমরা এটাকে তোমাকে একটু মনে রাখতে হবে যে শক্তির ক্রমটা কেমন, আর আমরা যখন ইলেকট্রন বিন্যাস করবো তখন আমরা আরো ক্লিয়ার হব। দেখো এবার আমরা ডায়াগ্রামে আমরা যে জিনিসটা আলোচনা করতেছি এটা পরিষ্কার আবার বুঝবো। আমরা জানি এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10, এফ এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14 বা 14, যাই বলো মনে রাখার সুবিধা। দেখো 4 ব্যবধান, এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর 6 কত, ডিফারেন্স কত 4, এবং 6 এবং 10 এর ডিফারেন্স কত 4, 10 এবং 14 এর ডিফারেন্স কত 4, তাহলে বুঝতেছি 4 ডিফারেন্স। তোমাদের এটা মনে রাখার সুবিধা, এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তুমি যদি মনে রাখতে পারো 2, আর এরপরে কি 4 যোগ হবে, 4 এর 2 6, 6 এর 4 10, 10 আর 4 14, তাহলে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি এর 6, ডি এর 10, এফ এর 14। দেখো এবার দেখো, আমরা জানি একটু আগে আমরা জানছি যে প্রথম প্রধান শক্তি স্তরে মাত্র একটা অরবিটাল থাকে এস, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে দুটো অরবিটাল থাকে এসপি, তৃতীয় প্রধান শক্তি স্তরে 3টা অরবিটাল থাকে এসপিডি, চতুর্থ প্রধান শক্তি স্তরে 4টে অরবিটাল। মনে রাখার সুবিধা আমি তোমাদের বলছিলাম, প্রথম প্রধান শক্তি স্তর প্রথমটা বিদায় একটা অরবিটাল থাকে, দ্বিতীয়ত বিদায় দুটো অরবিটাল থাকে, তৃতীয়টায় 3টা অরবিটাল থাকে, চতুর্থটায় 4টে অরবিটাল থাকবে। আর যেহেতু প্রধান শক্তি স্তর, এর জন্য 1s, এটা দ্বিতীয় প্রধান বলে 2 দেখো 2 গুণ হয়েছে এর সাথে, আর এটা তৃতীয় বিদায় 3s 3p 3d হয়েছে, আর এটা চতুর্থ প্রধান শক্তি স্তর বিদায় 4s 4p 4d 4f হয়েছে। নিশ্চয়ই তাহলে তোমরা এই ডায়াগ্রামে বুঝতে পেরেছো যে কোন প্রধান শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকবে এবং সেটাকে কিভাবে লিখতে হয়, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে এবং সেটাকে কিভাবে লিখতে হয়, তৃতীয় প্রধান শক্তি স্তরে কয়টা অরবিটাল সেটাকে কিভাবে লিখতে হয়, এবং চতুর্থ প্রধান শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকে এবং সেটাকে কিভাবে লিখতে হয়।
এবং কোন কোন অরবিটালে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে তা আমরা ছকের মাধ্যমে বুঝতে পারলাম। আচ্ছা, চলো আমরা আরো দেখি। এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা করানো শিখবো। দেখো তোমরা পটাশিয়াম 19, আরো কিছু ইলেকট্রন বিন্যাস আছে, আমরা এগুলো স্লাইডে নিয়ে আসি। পটাশিয়াম 19, দেখো আমরা জানি প্রথম প্রধান শক্তি স্তরে দুটো ইলেকট্রন, দ্বিতীয় 8টি থাকে, দেখো 6 2 8। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কয়টা অরবিটাল ছিল? দুটো, sp আমরা জানি। তার এসে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুটো, আর পির সর্বোচ্চ ইলেকট্রন 6টা, তাহলে 7 2 8, তাহলে 8 2 10টা হয়ে গেল, আর থাকবে 9টা। তৃতীয় প্রধান শক্তি স্তরে কারা কারা অরবিটালে? sp-d, তাই না? sp-d, তাহলে s এর দুটো, p তে 6, d তে যদি আমি একটা দেই, আমরা জানি একটু আগে দেখে এসেছি যে d থেকে 4s নিম্নতর শক্তি, d থেকে 4s, 3d থেকে 4s নিম্নতর শক্তি। দেখো এই যে 3d থেকে 4s নিম্নতর শক্তি, 3d উচ্চতর শক্তি, 4s নিম্নতর শক্তি। আগে নিম্নতর শক্তিতে ইলেকট্রন দিয়ে আসতে হবে। দেখো 4s এর নিম্নতর শক্তি, এতে আমরা ইলেকট্রন দিয়ে আসলাম। তারপর আমরা আউটবাউ নীতি অনুসারে জানি 4s নিম্নতর শক্তি এবং 3d উচ্চতর শক্তি। তাহলে নিম্নতর শক্তিতে আমাকে আগে ইলেকট্রনটা দিয়ে আসতে হবে। দেখো 3d নাই কেন, তোমরা বুঝতে পারছো? 3d উচ্চতর শক্তি, 4s নিম্নতর শক্তি। আমরা আউটবাউ নীতি অনুসারে জানি 4s এর মান জানি 4 আর 3d এর মান জানি 5। কিভাবে? s এর মান 0, d এর মান 1, p এর মান 2, n এর মান, f এর মান 3। তাহলে d এর মান আমরা জানি, আউটবাউ নীতি জানি d এর মান 2, তাহলে 3 আর 2 5। আর s এর মান আউটবাউ নীতি জানি s এর মান 0। আউটবাউ নীতি অনুসারে s এর মান তোমরা জানো, আউটবাউ নীতি অনুসারে s এর মান 0, আর d এর মান 1, p এর মান sp, s এর মান 0, p এর মান 1, d এর মান 3 আর f এর মান, s এর মান 0 হলো, p এর মান 1, d এর মান 2 আর f এর মান 3। দেখো আউটবাউ নীতি অনুসারে আমি একটু বুঝাই তোমাদের। আউটবাউ নীতি অনুসারে s এর মান 0, p এর মান 1, d এর মান 2 আর f এর মান 3। তাহলে 4s এর মান 4 যোগ 0 4, আর 3d এর মান 3 প্লাস 2 5, তাহলে 5 বড় আর 4s ছোট। আউটবাউ নীতি অনুসারে আমরা বলতে পারি 4s নিম্নতর শক্তি আর 3d উচ্চতর শক্তি। আর শক্তির নিম্ন ক্রম অনুসারেও, শক্তির ক্রম অনুসারে আমরা দেখতেছি 4s নিম্নতর শক্তি, 3d উচ্চতর শক্তি। তাহলে নিম্নতর শক্তিতে আমি আগে ইলেকট্রন দিব। তুমি যদি এখানে 3d লিখতে চাও লিখতে পারো, তবে ইলেকট্রন সংখ্যা 0 লিখতে হবে। তুমি যদি 3d এখানে লিখতে চাও অবশ্যই লিখতে পারো, 3d ইলেকট্রন কিন্তু 0 লিখতে হবে, মানে 3d তে কোনো ইলেকট্রন নেই। তারপর দেখো ক্যালসিয়ামের কি হবে? এই 3p6 আর s এর মান 2। s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? দুটো। তাহলে একটা ইলেকট্রন বাড়ছে, সেটা কোথায় যাবে? s2 তে যাবে। s1 ছিল, এর সাথে একটা যে s2 হয়েছে, অবশ্যই s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা দুটো জানি। আচ্ছা, এবার দেখো আমার যদি এই 4sটা পূর্ণ হয়ে যায়, এবার কোথায় আমি ইলেকট্রন দিতে পারবো? 3 2 তে। দেখো স্ক্যান্ডিয়াম 3d1 এ একটা দিলাম। তারপর যদি আরেকটা ইলেকট্রন বাড়ে 3d2 তে আমি দিতে পারবো। আচ্ছা, আমরা এইভাবে চলছে। যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেবো, ক্রোমিয়াম ইলেকট্রনের বিন্যাসটা সাধারণ নিয়ম এরকম হবে। ডিতে এরকম দেখো, ডির মান একটা বাড়ছে, দুটো বাড়ছে, পরবর্তী যদি 23-এ দেয় 3 হবে, আর যদি ক্রোমিয়ামে দেয় তাহলে এটা কি 4 হয়েছে। কিন্তু একটা নিয়ম আছে, একটা সাধারণ নিয়মের পর একটা ব্যতিক্রম নিয়ম আছে, যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা জানি ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 10টা। তাহলে এই অরবিটাল গুলো অর্ধপূর্ণ এবং যদি পূর্ণ করা যায় তাহলে সুস্থির হয়। এই অরবিটাল গুলো যদি অর্ধপূর্ণ মানে কি? ডির সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টি, আমরা জানি এস এর 2টো, ডির 6টা, ডির 10টা, এফ এর 14টা। তাহলে ডির অর্ধপূর্ণ 5টা হলে অর্ধপূর্ণ হয়, ডির 5টা হলে অর্ধপূর্ণ হয়। তাহলে আমাদের সবসময় এই অর্ধপূর্ণ অথবা পূর্ণ করার চেষ্টা করতে, আমি এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে আনবো,
তাহলে ডি অরবিটাল কি হবে? অর্ধপূর্ণ হবে, যেটা কি সুস্থির হবে। আর এস অরবিটালে একটা ইলেকট্রন থাকবে। হ্যাঁ, কমপক্ষে এস অরবিটালে একটা ইলেকট্রন রাখতে হবে। আমি পূর্ণ করি বা অর্ধপূর্ণ করি, যাই করি না কেন, এস অরবিটালে কমপক্ষে একটা ইলেকট্রন রাখতে হবে আমাকে। দেখো, এস অরবিটালে একটা ইলেকট্রন রাখে এই জায়গা অর্ধপূর্ণ করছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা সাধারণ নিয়মের একটা ব্যতিক্রম নিয়ম। ব্যতিক্রম নিয়ম আরেকটা আছে, দেখো কপার এরকম বাড়তে বাড়তে দেখো 6 হবে। ও পরবর্তীতে পরবর্তী ইলেকট্রনটা আমি যদি দেই এখানে 25 যদি আনি, তাহলে এখানে হবে কত হবে? 2 আনবো। 2 এনে তারপর কিন্তু দিতে বাড়াইতে হবে। খেয়াল করো, যেমন ম্যাঙ্গানিজ যদি করতে চাই, তাহলে আমি এখানে কি করব? এস অরবিটালে দুটো দেবো, দুটো দিয়ে তারপর কিন্তু আমি ডি অরবিটালে বাড়াবো। তাহলে এরকম আমি 25-এর ক্ষেত্রে এখানে 2 দেবো, তারপর এটা ঠিক থাকবে, তারপরে এটা যেহেতু ঠিক আছে, তারপর আস্তে আস্তে ডি অরবিটালে ইলেকট্রন বাড়াবো, বাড়াতে বাড়াতে একসময় এরকম হবে। তাহলে দেখো, এটার সাধারণ নিয়ম এটা। আমাকে যদি সাধারণ নিয়ম আমার এটা হয়, কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম আছে। ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 10টা। আমি যদি এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এখানে, তাহলে ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হয় যেটা সুস্থির হয়। দেখো, S2 থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে আসলো, এসে পড়েছে একটা ইলেকট্রন হলো। তাহলে এটা এই দুটো কি, আমরা এই দুটো ক্রোমিয়াম এবং কপারে দেখলাম, এটা ব্যতিক্রম নিয়ম। এই নিয়মও তোমাদেরকে মনে রাখতে হবে যে যদি অরবিটাল গুলো পূর্ণ অথবা অর্ধপূর্ণ করতে পারে, তাহলে পরবর্তী স্তর থেকে একটা ইলেকট্রন এসে পূর্ণ বা অর্ধপূর্ণ করতে হবে, কিন্তু অবশ্যই এস অরবিটালে কমপক্ষে একটা ইলেকট্রন রাখতে হবে। ডি অরবিটাল পূর্ণ ইলেকট্রন 10 অথবা অর্ধপূর্ণ 5। পূর্ণ অর্ধপূর্ণ করার জন্য এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন ডি অরবিটাল আসে, কারণ পূর্ণ বা অর্ধপূর্ণ সুস্থির ইলেকট্রন বিন্যাস। তাহলে নিশ্চয়ই তোমরা এই সাধারণ নিয়মটাও বুঝেছো এবং ব্যতিক্রম নিয়মটাও বুঝতে পারছো। এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করো। নিশ্চয়ই তোমাদের নবম ও দশম শ্রেণীর সাধারণত যেগুলো ইলেকট্রন বিন্যাসে তোমাদের জন্য যেটা কার্যকরী, সেটা আমি বোঝাতে পারছি। তোমরা নিশ্চয়ই এগুলো বুঝেছো। এবার আমরা দেখো আইসোটোপ নিয়ে আলোচনা করব। এখানে ভর সংখ্যা 1, কারণ একটা প্রোটন আছে। আর ভর সংখ্যা 2 কেন? প্রোটন আর নিউট্রন 2। এখানে ভর সংখ্যা 3 কেন? দেখো এই যে 3টা। এটা কি? এটাকে আমি যদি প্রোটন সংখ্যা বলি, এটা দুটো নিউট্রন, 2 1 3। দেখো, প্রোটন একটা, ইলেকট্রন একটা, প্রোটন একটা, ইলেকট্রন একটা, প্রোটন একটা, ইলেকট্রন একটা। তাহলে প্রোটন আর ইলেকট্রন সেম। আমরা জানি পরমাণু বৈদ্যুতিক নিরপেক্ষ, যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে। আর নিউট্রন সংখ্যাটা কেমন হতে পারে? সমানও হতে পারে, বেশি হতে পারে, আবার কমও, মানে নাও থাকতে পারে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে যে এইটাই দেখো, এইটাই হাইড্রোজেনের নিউট্রন নেই, নিউট্রন শূন্য। একমাত্র হাইড্রোজেনই আছে যেটার প্রথমটার আইসোটোপের প্রথমটার হাইড্রোজেন আছে যার নিউট্রন নাই। আর প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে যতগুলো প্রোটন থাকবে কমপক্ষে ততগুলো নিউট্রন তো থাকবেই, বরঞ্চ তার চেয়ে বেশি থাকে। তাহলে ভর সংখ্যা 1 2 3। তাহলে ভর সংখ্যা কার জন্য হচ্ছে? নিউট্রনের জন্য। নিউট্রনের ভিন্নর জন্য কিন্তু ভর সংখ্যা হচ্ছে। দেখো, নিউট্রনের ভিন্নর জন্য ভর সংখ্যা হচ্ছে। তাহলে আমরা প্রত্যেকটা হাইড্রোজেন বলে পরমাণু ভিন্ন ভিন্ন ভর বিশিষ্ট, এদেরকে কি বলে? আইসোটোপ বলে। যদি ভর সংখ্যা ভিন্ন হয়, সেই মৌলগুলোকে কি বলো? পরস্পরের আইসোটোপ। আইসোটোপ কাকে বলবো? ভর সংখ্যা ভিন্ন। আইসোটোপ কি ভিন্ন? ভর সংখ্যা ভিন্ন। আচ্ছা, দেখো দেখো আমরা এটাকে জানি, পূর্বের ক্লাসে জানি এটা কি? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। এটা কি? ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, যেটা কি প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। তারপরে দেখো, তাহলে ভর সংখ্যা 2, প্রোটন সংখ্যা 1। পরবর্তী চিত্র দেখি, প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 3। দেখো, প্রোটন সংখ্যা, এই যে প্রোটন সংখ্যা 1, আর ভর সংখ্যা হলো 2 এর 1, নিউটন দুটো, 2 এর 1 3। আমি বলছি যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে প্রতিক্রিয়া হাইড্রোজেন পরমাণু প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান, কি ভিন্ন? নিউট্রন সংখ্যা সমান নয়, নিউট্রন সংখ্যা ভিন্ন। তাহলে এগুলো হাইড্রোজেন আইসোটোপ। তাদের আইসোটোপ থাকবে যাদের প্রোটন সংখ্যা সেম থাকবে, একই থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে পরস্পরের আইসোটোপ। এখানে হাইড্রোজেনের 3টা আইসোটোপ আমরা দেখাইছি। এগুলো আইসোটোপ গুলো প্রকৃতিতে, এই আইসোটোপ গুলো প্রকৃতিতে পাওয়া যায়। আর বাকিগুলো দেখো
এগুলো দেখো তোমরা, চিত্রগুলো, স্লাইডের চিত্রগুলো ভালো, হাইড্রোজেনের আইসোটোপগুলো কৃত্রিম উপায়ে প্রস্তুত করা যায়। এখানে এটা বলছো প্রোটন সংখ্যা 1, দেখো এই যে প্রোটন সংখ্যা 1, আর নিউট্রন সংখ্যা 3, তাহলে 3 আর 1 4। দেখো প্রোটন সংখ্যা 1 আর নিউট্রন সংখ্যা 4, তাহলে 4 1 5, আর প্রোটন সংখ্যা 1 আর নিউট্রন সংখ্যা 5, তাহলে 5 আর 1 6। তাহলে নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পারছো প্রোটন সংখ্যা কোনটা, নিউট্রন সংখ্যা বা কোনটা, বা ভর সংখ্যা কোনটা, বা ইলেকট্রন সংখ্যা কোনটা। আচ্ছা, এরূপ একাধিক ধরনের আইসোটোপ রয়েছে। এই যে বিভিন্ন আইসোটোপ রয়েছে, যেটা তো আমাদের এই স্লাইডে আমরা দেখাচ্ছি বা দেখতে পাচ্ছ তোমরা। তাহলে নিশ্চয়ই তোমরা আইসোটোপটা কি, এবার আইসোটোপের ব্যবহার শিখবো আমরা। চিকিৎসা বিজ্ঞানে রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। দেখো চিকিৎসা বিজ্ঞানে এবং রোগ নির্ণয় আইসোটোপ ব্যবহৃত হয়। এগুলো ব্যবহৃত হচ্ছে দেখো রোগ নির্ণয় এবং চিকিৎসা বিজ্ঞানে। তারপর ক্যান্সারের কোষ শনাক্তকরণে আইসোটোপ ব্যবহৃত হয়। তারপরে রোগের চিকিৎসায় তো আমরা পূর্বেই বলেছি। তারপরে হ্যাঁ, এগুলো বিভিন্ন স্লাইডের সাহায্যে আমরা দেখাচ্ছি। দেখো আলট্রাসোনোগ্রামে ব্যবহৃত হচ্ছে, এক্সরেতে ব্যবহৃত হচ্ছে আইসোটোপ। তারপরে বিভিন্ন উদ্ভিদে তোমার ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ, তারপর থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিতে প্রতিহত করতে ব্যবহৃত হচ্ছে। দেখো তোমার স্যালাডগুলোর ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে, যেটা আমরা পূর্বেই বলেছি। তারপর খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপ ব্যবহৃত হচ্ছে। মেশিনের সাথে এর হাড় বৃদ্ধিজনিত রোগ নির্ণয় করতে আইসোটোপের মাধ্যমে। তারপর দেখো ওই যে জমে থাকা রক্ত শনাক্ত করতে আইসোটোপ ব্যবহৃত হচ্ছে। তারপর অধিকাংশ আইসোটোপ স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে। দেখো এই যে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে আইসোটোপ ব্যবহৃত হচ্ছে। উদ্ভিদের ক্ষতিকর পোকা মেরে ফেলতে আইসোটোপ ব্যবহৃত হচ্ছে। এগ্রিকালচারে আইসোটোপ ব্যবহৃত হচ্ছে। উদ্ভিদকে আক্রমণকারী জীবাণু থেকে বাঁচাতে আইসোটোপ ব্যবহৃত হচ্ছে। উন্নত বীজ উদ্ভাবনে আইসোটোপ ব্যবহৃত হচ্ছে। ফলনের মানের উন্নতি ও পরিমাণ বাড়াতে আইসোটোপ ব্যবহৃত হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে আইসোটোপ ব্যবহৃত হচ্ছে। নিয়ন্ত্রিত গামারশ্মির সাহায্যে খাদ্য সংরক্ষণে আইসোটোপ ব্যবহৃত হচ্ছে। মৃত ব্যাকটেরিয়াতে তোমার গামারশ্মির খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা, আমরা যে আজকে আলোচনা করেছি মূলত ইলেকট্রন বিন্যাস মূলত প্রধান ছিল, তার সাথে আমরা আইসোটোপ আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভাষা বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আর যদি কোনো অসুবিধা, তাহলে নেক্সট ক্লাসে এটা আমরা আলোচনা করব। তোমাদের যদি প্রবলেম থাকে, তোমরা ভালো থেকো। আজকে এ পর্যন্ত বলে আজকে ক্লাস শেষ করলাম। তোমাদের সবাইকে